হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রশনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ট্যুর, দার্জিলিংয়ের ট্যুর। এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো কত কম খরচে, কত কম সময়ে তোমরা খুব ভালোভাবে দার্জিলিং ট্যুর করতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো আমাদের লাগেজ রেডি রয়েছে। আমাদের কাছাকাছি লোকেশন বিরাটি, তো ওখান থেকে আমরা ট্রেন ধরে শিয়ালদা যাব। তো আমাদের লাগেজ রেডি, আমরা টোটো করে এসে স্টেশনে এসে পৌঁছে গেছি। তো আমাদের লোকাল ট্রেনের অপেক্ষা, লোকাল ট্রেন আসলেই আমরা ট্রেনে উঠে পড়ব। দেখো আমাদের লোকাল ট্রেন এসে পড়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা শিয়ালদার দিকে রওনা দিয়েছি। শিয়ালদার নেমে আমরা কথা বলছি। চলো ব্লগটা কন্টিনিউ করো। দেখো আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। এখন আমরা যাচ্ছি 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ আমাদের ট্রেনটা আসবে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেনের টাইম ছিল 10টা 17-তে। তো আমরা হেঁটে হেঁটে লাগেজ নিয়ে যাচ্ছি 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল সেই কারণে আমরা একটু আগেই পৌঁছে গেছি। দেখো ফ্রেন্ডস, আমরা দুজন পেছনে যাচ্ছি আর আগে মা লাগেজ নিয়ে যাচ্ছিল, কারণ প্রচণ্ড ভিড় থাকে শিয়ালদা স্টেশনে। তোমরা যারা যারা গেছো তারা সবাই জানো অবশ্যই যে শিয়ালদা স্টেশনে কতটা ভিড় থাকে। তো এই কারণে মার কাছে লাগেজ বেশি ছিল, সেজন্য মা আগে আগে যাচ্ছিল আর আমি ছেলে নিয়ে পেছনে যাচ্ছিলাম। দেখো আমরা স্পটে পৌঁছে গেছি। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের ট্রেনের নাম ছিল দার্জিলিং মেল। বন্ধুরা, আমি তোমাদের সাজেস্ট করব যারা যারা দার্জিলিং যেতে চাও তারা অবশ্যই দার্জিলিং মেলটাই চুজ করো, কারণ দার্জিলিং মেল খুব ভালো ট্রেন আর অনেক তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিয়েছিল এনজিপি। তো সেই কারণে আমি তোমাদের সাজেস্ট করছি, তোমরা যদি খুব অল্প সময়ে তাড়াতাড়ি পৌঁছাতে চাও তো দার্জিলিং মেলটাই চুজ করো, খুব ভালো ট্রেন। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S1 ছিল। তো আমরা S1-এর কাছেই দাঁড়িয়েছিলাম। দেখো আমাদের ট্রেন চলে এসছে। এখন আমরা ট্রেনে উঠবো। এবার আমাদের সিট নাম্বার খুঁজে আমরা বসবো সিটে। দেখো ফ্রেন্ডস, আমরা সিট নাম্বার খুঁজে সিটে বসে পড়েছি। আমাদের সিট নাম্বার ছিল 35-36। মা একটু ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, ততক্ষণে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের ট্রেন এখনও ছাড়েনি। এইবার আমাদের ট্রেন রওনা দেবে এনজিপির উদ্দেশ্যে। তোমরা যারা যারা দার্জিলিং গেছো তারা অবশ্যই জানো ট্রেন এনজিপি হয়েই যায়। তো সেই কারণে এটা আমাদের লাস্ট অফিস এনজিপি। দার্জিলিং যেতে হলে সবাইকে এনজিপি স্টেশনেই নামতে হবে। দেখো সকালবেলা উঠে আমরা এনজিপি স্টেশনে নেমে পড়েছি। পরের দিন সকালে এনজিপি স্টেশন এই ট্রেনটা দাঁড়ায়। তোমাদের এনজিপি যেতে হলে আরও অনেক ট্রেন আছে, তো সেই কারণেই তোমরা বুঝে টিকিট কাটবে। দেখো নিউ জলপাইগুড়ি স্টেশন লেখা রয়েছে। এবার আমরা রওনা দেব। এবার তোমাদের যেতে হবে গাড়ি ধরার জন্য। বন্ধুরা, তোমাদের সকলকেই জানিয়ে দিই যে এনজিপি স্টেশনে যারা যারা যাচ্ছ, আমি তোমাদের যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি সেই রাস্তাতে হয়েই যাবে, তাহলে তোমাদের গাড়ির স্পটটা তাড়াতাড়ি খুঁজে পাবে। কারণ আমরা যে ভুলটা করেছি, ফার্স্ট টাইম যেহেতু এসেছিলাম খুঁজে পাচ্ছিলাম যে না গাড়ির রাস্তাটা কোথা থেকে গাড়ি ধরবো বা কিছু, সেই সমস্যাটা তোমাদের যাতে না হয় সেই জন্য আমি তোমাদের দেখিয়ে দিতে চাই। আমি তোমাদের যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা দিয়ে গেলে তোমাদের তাড়াতাড়ি খুঁজে পাওয়া সহজ হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো তোমাদের দেখানো যাক কোন রাস্তাটা দিয়ে তোমরা যাবে। এই যে দুপাশে ট্রিন দেওয়া রয়েছে, উপরে ছাউনি দেওয়া রয়েছে, এই রাস্তাটা দিয়ে তোমরা যাবে। এই রাস্তাটা সোজা যাচ্ছে গাড়ি স্ট্যান্ডের দিকে। এখানে তোমরা সমস্ত রকমের গাড়ি পাবে, শেয়ার কার আর রিজার্ভ কার। কিন্তু টোটো, বাস এগুলো কিন্তু দার্জিলিং যায় না। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ এর বাঁ দিক দিয়ে তোমাদের যেতে হবে। এই পাশে ডান দিকে তোমরা যাবে না, ডান দিকে উল্টো রাস্তা হয়ে যাচ্ছে। দুটো মোড় আছে, এখানে সবার গন্ডগোল হয়ে যায়, যেটা আমাদের হয়েছিল। তো তোমরা এই বাঁ দিক দিয়ে যাবে, এখান থেকে বেরালেই তোমরা গাড়ির স্ট্যান্ডটা পেয়ে যাবে। এখানে সমস্ত রকমের গাড়ি পাওয়া যায়, যেমন তোমরা এখান থেকে শেয়ার কার পাবে, রিজার্ভ কার পাবে। তোমাদের প্রতিজন হিসেবে সেইভাবেই তোমরা গাড়ি ঠিক করবে। আমরা যেহেতু কম ছিলাম
জনপ্রতি কম ছিলাম, তো সেই কারণে আমরা শেয়ার কার করেছিলাম। আর একটা বাজেটেরও ব্যাপার আছে, এখানে গাড়ি ভাড়াটা খুব কস্টলি। দেখো এখানে অটো, টোটো, 4 চাকা বড় গাড়ি সমস্ত রকমের গাড়ি দাঁড়িয়ে আছে। টোটো, অটো কিন্তু তোমাদের দার্জিলিং যাবে না, শুধুমাত্র বড় গাড়ি তোমাদের ধরতে হবে, নয় রিজার্ভ নয় শেয়ার। টোটো, অটো শুধুমাত্র শিলিগুড়ি পর্যন্ত যাবে। এটা আমরা আগে থেকে জানতাম না বন্ধুরা। আমি তোমাদের সাজেস্ট করছি, তোমরা যারা জার্নি কম করতে চাও তারা তোমরা এখান থেকে টোটো বা অটো ধরে বা শ্যাটলও যায় এখান থেকে তোমরা শিলিগুড়ি গিয়ে তারপরে দেন ওখান থেকে দার্জিলিংয়ের গাড়ি ধরতে পারো। কিন্তু আমরা সেটা করিনি। এনজিপি নেমে যেহেতু আমরা জানতাম না, সে কারণে আমরা এখান থেকেই গাড়ি ধরেছিলাম। শেয়ার কার নিয়েছিল আমাদের পার হেড 400 টাকা করে, কিন্তু আমাদের পেছনের সিটে দিয়েছিল। প্রথমে যখন স্টার্টিংয়ে বলছিল সবাই যে ফ্রন্ট সিটে বা মিডল সিটে নিলে দাম বেশি হবে, এটা কিন্তু একদমই না বন্ধুরা। তোমরা কারা ড্রাইভারদের সাথে কথা বলে তারপরে উঠবে। ওরা কিন্তু ভীষণ নতুন আসলে ভীষণ বোকা বানানোর চেষ্টা করে, একদমই সেটাই প্রবলেমে ফাঁসবে না। কথা শুনবে না, ড্রাইভারদের কথা শুনবে না, নিজের বুদ্ধিতে চলবে। আমি এই ভিডিওটায় তোমাদের গাইড করে দিচ্ছি। যেহেতু আমরা নতুন ছিলাম সেই কারণে আমাদের ওরা বেশি করে দাম বলেছিল, আর পেছনের সিট দিয়েছিল। পেছনের সিটে প্রচুর কষ্ট হয়। আমি তোমাদের সাজেস্ট করছি যারা যারা নতুন যাচ্ছ তারা একদমই পেছনের সিট নেবে না, কারণ এখান থেকে অনেকটাই সময় লাগে। প্রায় আমাদের 6 ঘন্টা লেগে গেছিলো। বলা হয়েছিল যে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, কিন্তু সেটা 6 ঘন্টা লেগেছিল। এতই জ্যাম হয় রাস্তায়, সেই কারণেই বাচ্চা নিয়ে পেছনের সিটে আমাদের খুব প্রবলেম হয়েছিল। যেহেতু আমরা ফার্স্ট টাইমে আমরা জানতাম না, কিন্তু ফেরার সময় সেটা আমাদের হয়নি, কারণ আমরা ওটা বুঝে গিয়েছিলাম। তো তোমাদের যাতে এই প্রবলেমটা ফেস না করতে হয়, যার জন্য আমি তোমাদের এটা বলে দিচ্ছি। পেছনের সিট একদমই নেবে না, তোমরা 400 টাকা করেই দেবে। কিন্তু যাওয়ার সময় যদি তোমরা এনজিপি হয়ে যাও, তোমাদের কিন্তু আরেকটা কথা বলে দিই, জার্নিটা বেশি হবে। তো অতএব তোমরা যদি চাও তো শিলিগুড়ি হয়ে যেতে চাও, কিন্তু খরচ কিন্তু একই পড়বে, সেই বুঝে তোমরা গাড়ি ঠিক করবে। শিলিগুড়ি হয়ে গেলে তোমাদের খরচ একই পড়বে, কিন্তু তোমাদের জার্নিটা একটু কম হবে। এখান থেকে এনজিপি থেকে তোমরা যদি গাড়ি ধরো শিলিগুড়ি পর্যন্ত, টোটো বা শ্যাটেল যাই ধরো, সেখান থেকে তোমাদের পার হেড নেবে 30 টাকা। 30 টাকা করে শিলিগুড়ি স্টেশন। শিলিগুড়ি স্টেশন থেকে তোমরা বাস বা 4 চাকা বড় গাড়ি পেয়ে যাবে। এটাই তোমাদের কি হবে, জার্নিটা কম হবে। কিন্তু আমরা সেটা প্রথমে স্টার্টিংয়ে করিনি, জানতাম না। অবশ্য জানতাম না বলা ভুল, জানতাম, কিন্তু আমরা একবারে যেতে চেয়েছিলাম, কিন্তু ওইটা আমাদের কষ্টটা বেশি হয়েছে। 6 ঘন্টা লেগেছিল। 6 ঘন্টা একটা গাড়িতে বসা তো সম্ভব নয়, আর তার মধ্যে আমরা নিয়েছিলাম পিছনের সিট, খুবই অসুবিধা হচ্ছিল। তাই তোমাদের সবাইকেই বলছি তোমরা মিডিলে সিট নেবে বা সামনের সিট নেবে, যদি ঘরে মানে বাচ্চা থাকে কাছে, সেই কারণে তোমাদের বলে দেওয়া। দেখো আমাদের গাড়ি চলতে শুরু করেছে, আমাদের 6 ঘন্টার জার্নি। তো আমি আশেপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে চললাম। দেখো কিছুক্ষণ জার্নি করার পর প্রায় 2.5 ঘন্টা পরে আমাদের গাড়িটা একটা ধাবার সামনে দাঁড়িয়েছিল। ড্রাইভার বলল কিছু খেয়ে নেওয়ার জন্য, তো আমরা একটু হালকা কিছু খেয়ে আবার রওনা দেবো। কিন্তু আশেপাশে দৃশ্য এতটাই সুন্দর লাগছিল, কুয়াশায় ভরা কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছিল। তো আমি একটু সেলফি তুলে নিলাম, ছেলেকে কিছু খাইয়ে নিলাম, তারপরে আবার আমরা রওনা দেব দার্জিলিংয়ের দিকে। আমরা প্রায় মাঝামাঝি রাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। দেখো ফ্রেন্ডস, আমাদের গাড়ি আবার রওনা দিয়েছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমার তো ভীষণ মজা লাগছিল, যত দার্জিলিংয়ের দিকে গাড়িটা ঢুকছিল তত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছিল, খুব ভালো লাগছিল। এনজিপি থেকে এত গরম ছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। তারপরে যখন শিলিগুড়ির দিকে গাড়িটা ঢুকলো তখন এত ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তখন আর 4 জন যে বসে আছি মনেই হয়নি, সিটে এত ভালো লাগছিল, তখন আর ওই গরমটা লাগছিল না। তো তোমরা যারা যারা গরমকালে যেতে চাও তো অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো, কোনো অসুবিধা নেই। ভীষণ ভালো জায়গা, আর তোমাদের ভালো লাগবে, গরমে কষ্ট হবে না, ভীষণ ভালো জায়গা। কিন্তু তোমরা ডিসেম্বরের দিকে বাচ্চা নিয়ে যেও না, বাচ্চার বয়স্ক নিয়ে যেও না, কারণ ওখানে প্রচণ্ড স্নোফলস হয়। তো স্নোফলসে বাচ্চা আর বয়স্কদের খুব প্রবলেম হয়, সেটা আমরা শুনে নিয়েছিলাম। ওইটা অফ সিজন বলে, ওর জন্য দার্জিলিংয়ের স্কুল কলেজ ওখানে দার্জিলিংয়ের সমস্ত কিছু বন্ধ থাকে।
দেখো ফ্রেন্ডস, আর একটা তোমাদের স্পট দেখাচ্ছি। এটা হচ্ছে ঘুম স্টেশন, দার্জিলিং যেতে গিয়ে পরে। আমরা এখানে নামতে পারিনি, কিন্তু তোমাদের গাড়ির মধ্যেই দেখিয়ে দিলাম সামান্য একটু ঝলক, কারণ আমি এখানে নামতে পারিনি, ফটোও তুলতে পারিনি, কারণ এত স্পিডে গাড়িটা চলছিল। এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চতম উচ্চতম স্টেশন, ঘুম স্টেশন। তোমরা যদি দার্জিলিংয়ে কেউ যাও, অবশ্যই যদি সুযোগ পাও তাহলে ওখানে নেমে একবার দেখে এসো। দেখো আমরা স্পটে নেমে পড়েছি। আমাদের হোটেলওয়ালা বলেছিল রিলায়েন্স ডিজিটাল একটা স্মার্ট বাজার ছিল, ওইখানে নামতে, তার পাশ থেকে যেতে হবে আমাদের হোটেলটায়। তো এটা হচ্ছে পিছন দিক। তোমরা যদি এই হোটেলটা কেউ বুক করতে চাও বা বুক করো, তো তোমরা যদি শেয়ার কারে আসো, এটা হচ্ছে কিন্তু হোটেলের পেছন দিক। এখান থেকে তোমাদের লাগেজ নিয়ে উঠতে ভীষণ কষ্ট হবে, যেটা হচ্ছে আমাদের হয়েছিল প্রবলেমটা। শেয়ার কার সবসময় পেছনের দিকে নামায়, আর তোমরা যদি রিজার্ভ কার করো তাহলে কিন্তু এটা মেলের রাস্তাটা ওপরে সোজা থেকে আসছে। এটা হচ্ছে পাহাড়ের গা দিয়ে রাস্তাটা কেটেছে, এটা হচ্ছে পেছনের দিক, এখান থেকে তোমাদের যেতে হবে। আর যদি তোমরা রিজার্ভ কার করো তাহলে ওই মেলের পাশ থেকে সোজা একটা রাস্তা আছে, ওইটাই তোমাদের হেঁটেও কষ্ট হবে না, লাগেজ নিয়ে আসতেও কষ্ট হবে না। তো আমরা এটা জানতাম না, পরে আমাদের হোটেলওয়ালা বলে দিয়েছিল যে শেয়ার কার কিন্তু এখানে নামায়। তো আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে যেতে। তো সেই কারণে আমি হোটেলের একজনকে ফোন করে ডেকে নিয়েছিলাম, তারা আমাদের দুজনকে পিক আপ করতে চলে এসেছিল। তো আমাদের হোটেলে নিয়ে যাচ্ছে উনি, লাগেজটা উনিই নিয়েছিল। তো দেখো আমরা হোটেলের কাছে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের হোটেল, দেখে নাও। তোমাদের রুমগুলোও দেখাবো, সমস্ত কিছু দেখো। এটা হচ্ছে হোটেলের ভিউ। রুমটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বুকিং করতে পারো। রুম রেট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এটা হচ্ছে স্টার্টিং হচ্ছে রেঞ্জ, এবার সিজন ওয়াইজ এটা কম বেশি হতে পারে, ঠিক আছে। তো আমরা এবার চলো রিসেপশনে ঢুকি, রিসেপশনটা দেখবো কীরকম। অনেক কষ্ট হয়ে গেছে পাহাড়ের গা থেকে টেনে টেনে লাগেজ উঠাতে। এই দেখো আমাদের রিসেপশনের লুকটা খুবই সুন্দর ছিল। এই যে এই দাদাভাই আমাদের পিক করে নিয়ে এসেছিলো, এই দাদাভাইয়ের ব্যবহার খুব ভালো। আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করছি, এই হোটেলটা একটু মেল থেকে একটু সামান্য দূরে, 12 মিনিট হেঁটে তোমাদের মেলে যেতে হবে। বাট এই দাদার ব্যবহার অমায়িক। আমি তো বলবো যতবার আমি যাব দার্জিলিংয়ে আমি এই হোটেলেই উঠতে চাই, কারণ ব্যবহারটাই ব্যবহারটাই শুধু ম্যাটার করে। টাকাটা তো ম্যাটার করেই অবভিয়াসলি, কিন্তু ব্যবহারটাও ম্যাটার করে। তো ব্যবহারটা খুবই ভালো ছিল ওনার। তো লাস্ট টাইম আমরা যখন চলে আসছিলাম আমাদের প্রায় মন খারাপ হয়ে গেছিলো যে আমরা এত সুন্দর হোটেল পেয়েছিলাম। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো তোমাদের দেখাই রুমটা কীরকম। তোমাদের রুমটা যদি পছন্দ হয় তাহলে আমি স্ক্রিনে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। দেখো এই সামনে ফ্রন্টে একটা সিঁড়ি আছে, এখান থেকে ফার্স্ট ফ্লোরে আমাদের প্রথমে একটা রুম দিয়েছিল। এই রুমটা তোমাদের দেখাচ্ছি। এই রুমগুলো সবই একই রকম, তোমাদের একটা রুম দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। রুমগুলো সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো ভীষণ ভালো লেগেছে। জানি না তোমাদের কীরকম লাগবে, বাট দেখো এই যে ডবল বেডের একটা বেড রয়েছে, ডবল বেডশিটওয়ালা। এই যে ডবল বেড একটা রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, সমস্ত কিছু রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। বাট এই রুমটা ফার্স্ট ফ্লোরে ছিল, কিন্তু আমরা এটা পরে চেঞ্জ করে ওটা ব্যালকনির উপরে 3rd ফ্লোরে নিয়েছিলাম, কারণ আমরা একটু ব্যালকনির কাছে নিতে চাইছিলাম রুমটা। এই যে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার। তোমাদের যদি রুম ভালো লাগে তাহলে অবশ্যই এই দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা রুম বুক করে নিতে পারো। আমিও যেমন অনলাইনে করেছি, তোমরা অনলাইনে বুক করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ তোমরা ব্যালকনি থেকে এই ভিউটা, ওই রাস্তাটা সোজা মেলে চলে গেছে, এখান থেকে মেল 12 মিনিট। এই যে এই দুটো রুম পাশাপাশি। আমি যখন উপরে উঠে দেখলাম, আমার এই দুটো রুমের মধ্যে একটা রুম আমরা নিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল যেহেতু সামনে ব্যালকনি। তো এই দাদা প্রথমে বলছিল যে না আমি দিতে পারবো না, কারণ বুকিং হয়ে গেছে। তো আমি তারপর রিকোয়েস্ট করে রুমটা চেঞ্জ করে নিয়েছিলাম। এইবার দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে আমরা কোন রুমটা নিয়েছি। আগে প্রথমে বলে দিই, তোমাদের এখান থেকে কিন্তু সেমন ভিউ পাবে না তোমরা, কারণ এটা কিন্তু মেলের রাস্তা হলেও এটা হোটেলের সামনেটা, ফ্রন্টের রাস্তাটা, রিসেপশনের যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসলাম সেই রাস্তাটা, ওই সোজা দেখতে পাচ্ছ, ওইখান থেকে মেলে যেতে হবে। এই যে এই রাস্তাটা দিয়ে তোমাদের হোটেলে ঢুকতে হবে, আর ওই পাশ থেকে কিন্তু অন্য রাস্তা, ঠিক আছে। এই রোডটার নাম হচ্ছে গান্ধী রোড। আমি তোমাদের
অসুবিধা যাতে না হয় সেজন্য বলে দিলাম। গান্ধী রোডের মধ্যে এই রোডটার নাম হচ্ছে গান্ধী রোড। এই রোডটার নাম বললে অনেক রিজার্ভ কার বা তোমরা যেটাই আসবে শেয়ার কার, সেই তাদের ড্রাইভার দাদাদের বললেই তোমাদের দেখিয়ে দেবে যে গান্ধী রোড কোনটা, যদি প্রবলেম হয়। আর এই দাদাও ভীষণ সুন্দর গাইড করে। দেখো এই রুমটা আমরা নিয়েছিলাম পরে এক্সচেঞ্জ করে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে। এটা থার্ড ফ্লোরে যেহেতু ব্যালকানিটা ছিল ওই জন্য ব্যালকানিটা পাবো বলে ওই জন্য আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। দেখো দুটো পিলো আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো ছিল। ওয়ার্ড্রপ দিয়েছে, টেবিল দিয়েছে একটা সামনে, টি টেবিল, একটা গ্লাস, একটা জগ রাখা আছে। ওয়ার্ড্রপটা বেশ বড়ই ছিল, এখানে তোমরা চাইলে লাগেজ রাখতে পারো। দেখো আমি খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, লাগেজটা এখানে রাখতে পারো। দুটো এক্সট্রা পিলো দেওয়া ছিল, এখানে তোমরা লাগেজ রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর সামনে বেডের সামনে একটা বড় আয়নাও রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এই যে আয়না বেডের সামনেই, তোমরা যারা সাজগোজ করতে ভালোবাসো বা সাজগোজ করতে চাও একটা আয়না তো লাগেই। তো আমার তো অবভিয়াসলি আয়না ছাড়া আমি কাজই চলে না আমার, তো এই কারণে আয়নাটাও আছে, খুব সুন্দর বড় একটা আয়না রয়েছে। দেখো ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, শাওয়ার আছে। দেখো আমরা হোটেলে আসার পরে দুটো ভেজ থালি অর্ডার করেছিলাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল 6 ঘন্টা জার্নি করার পরে। রান্নাগুলো খুব সুস্বাদু ছিল। বন্ধুরা তোমরা যারা যদি এই হোটেলে আসো তাহলে এই হোটেলেই খেও, খাবার দাবার খুব ভালো, খুব টেস্টি। দেখো আমাদের খুব খিদে পেয়েছিল, আমরা বসে পড়েছি খেতে। আর আমাদের এই থালাগুলো নিয়েছিল 150 টাকা করে পার প্লেট। তো আমরা এবার খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছে, কারণ 6 ঘন্টা জার্নি করার পরে খিদে তো পাবেই। তো চলো খেয়ে কথা হচ্ছে। দেখো আমরা খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ম্যালের উদ্দেশ্যে। এবার আমরা ম্যাল দেখতে যাব, কারণ আমাদের টাইম খুব একটা নেই, কারণ আমরা দুপুর 2টোর সময় এসে পৌঁছেছি। তোমাদের যাদের হাতে টাইম আছে বন্ধুরা একটু টাইম নিয়ে এসো, কারণ আমরা কম টাইমে এসেছিলাম, সেই কারণে আমরা মনের মতো ঘুরেছিলাম ঠিকই, কিন্তু টাইমটা আমাদের খুব কম ছিল, শর্ট টাইম ছিল, তো ওর জন্য আমরা রেস্ট নিতে পারিনি। তো তোমরা একটু টাইম নিয়ে এসো, তাহলে একটু রেস্ট নিতে পারবে। আমরা একদমই রেস্ট নিইনি, এসেই খাওয়া দাওয়া করে ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এবার আমরা একটু ম্যাল ঘুরবো। আর সেদিন যেহেতু ছেলের বার্থডে ছিল, তো আবার তাড়াতাড়ি এসে আমাদের হোটেলে এসে ছেলের জন্য কেক কাটিং করতে হবে। তো এখন আমরা ম্যালে যাচ্ছি, কিছু জিনিসপত্র দেখব, কিছু কেনাকাটাও করার ইচ্ছা আছে। কেনাকাটি করেছিলাম, আমরা কিছু কেনাকাটি করেছিলাম, কেনাকাটা আর এদিকে ছেলের কেকটা কিনে নিয়ে আমরা আবার হোটেলে ফিরে এসে ছেলের কেক কাটিং করেছিলাম। তো এখন আমরা ম্যালটা ঘুরে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো ম্যালটা কীরকম সুন্দর লাগে কিনা তোমাদের দেখো। আমার তো খুব ভালো লেগেছিল। এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, বেসিক্যালি এখানে শীতের জিনিসটা বেশি পপুলার। আর চা, দার্জিলিংয়ের চা তো কিনতেই হবে। দার্জিলিংয়ের চাটা আমি পরে কিনেছিলাম, কিন্তু আগে আমি একটু কিনেছিলাম সোয়েটার, এখানে বাচ্চাদের জন্য একটু সোয়েটার টোয়েটার কিনেছিলাম, আমার ছেলের জন্য সোয়েটার কিনেছিলাম, আরও আমার পরিবারের জন্য কয়েকটা বাচ্চা ছিল তাদের জন্য কিনেছিলাম। তো সেই সব শপিং টপিং করার পরে আমরা হোটেলে গিয়ে ছেলের জন্য কেক কেটেছিলাম, কারণ সে অ্যাকচুয়ালি তো ছেলের বার্থডের জন্যই দার্জিলিং আসা, তো সেই কারণে ওটাই আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট ছিল, নাহলে আমরা আরেকটু ঘুরতে পারতাম। দেখো ম্যালের চারিদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, খুব সুন্দর ছিল ম্যালটা। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, এটা যেহেতু নেপালিয়ানদের স্পট, তো এখানে বেশি নেপালিয়ানই থাকে। চারিপাশে যা দেখতে পাচ্ছি সবই নেপালিয়ান। এই যে এখানে দেখো অনেক রকমের জিনিস পাওয়া যায়, সমস্ত রকমের জিনিসই পেয়ে যাবে তোমরা। যাই হোক আমরা কিছুটা কেনাকাটা করে আমরা হোটেলে ফিরে আসলাম ছেলের জন্য কেক কিনে। এবার ছেলের কেক কাটিং করছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি ছেলের হাত ধরে কেক কাটিং করছি, ছেলে খুবই খুশি, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ খুশি ও। আমি জীবনে ভাবতে পারিনি ওর বার্থডে এইভাবে দার্জিলিংয়ে সেলিব্রেট করব। ওর মুখের হাসিটাই আমার কাছে অনেক বড়। তো সেই কারণে আমরা বেশি সময় মেলে না কাটিয়ে একটুখানি ঘুরে শপিং করে আমরা চলে এসেছিলাম হোটেলে। আমার সাথে কেক কাটার পরে এবার একটু মায়ের সাথেও কেক কাটিং করেছিল, তারপরে মা ওকে কেক খাইয়ে দিয়েছিল। আমরা সব কেক খাওয়া করে হোটেলের সবাইকে একটু কেক শেয়ার করেছিলাম, মানে খুব মজা হয়েছিল আমার। আমরা অল্প সময়ের জন্য গেছিলাম ঠিকই, কিন্তু
খুব খুব এনজয় করেছিলাম। দেখো আমার ছেলে মায়ের সাথে কেক কাটছে, মানে ওর দিদানের সাথে কেক কাটছে। এবার এই কেকটা আমরা নিজেরা একটু সামান্য মুখে দিয়ে আমরা ওটা হোটেলে শেয়ার করে দিয়েছিলাম, কারণ এতটা কেক তো আমরা খেতেও পারবো না আর বাড়িতেও নিয়ে আসতে পারবো না, নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমরা ওটা হোটেলের সবাইকে, বাকি যারা ছিল তাদেরকে শেয়ার করে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তখন সকাল 4:15 বেজে গিয়েছিল। আমরা উঠেছিলাম 3:30-র দিকে, কিন্তু রেডি হতে হতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমাদের 4:15 বেজে গেছিলো। আমি এটাই তোমাদের বলতে চাই বন্ধুরা, তোমরা যারা যারা সাইট সিন দেখবে, আই মিন 2 পয়েন্টে যে সানরাইজটা পড়ে, সেই সানরাইজটা যদি তোমরা দেখতে চাও তোমাদের অনেক সকালে উঠতে হবে। যেমন আমরা 3:30 উঠেছিলাম, কিন্তু সানরাইজটা দেখতে পাইনি। তোমাদের সানরাইজ দেখতে হলে অনেকটা আগেই গাড়ি বুকিং করতে হবে, কারণ ওখান থেকে অনেকটাই দূরে। তো আমরা ঠিক সময় উঠেছিলাম, কিন্তু ছেলেকে রেডি করতে আমাদের রেডি হতে হতে একটু বেলা হয়ে গেছিলো। 4:15 থেকে 5টা বেজে গিয়েছিলো, যেহেতু আমরা মেলে হেঁটে গিয়ে তারপর ওখান থেকে গাড়ি ঠিক করেছিলাম, কারণ সামনে থেকে গাড়ি তো পাওয়া যাচ্ছিল না অত ভোরবেলা। তো সেই কারণে আমরা মেল থেকে গাড়ি ঠিক করে গাড়িতে উঠেও ছিলাম সাইট সিনের উদ্দেশ্যে, কিন্তু আমরা সাইট সিন দেখতে পাইনি। মর্নিংয়ের যে 2 পয়েন্টের সাইট সিনটা, এখানে পয়েন্ট হিসাবে সাইট সিন দেখানো হয়, যেমন 2 পয়েন্ট, 3 পয়েন্ট, তারপর 7 পয়েন্ট। তো আমরা মর্নিংয়ে যেই সানরাইজের পয়েন্টটা ছিল 2 পয়েন্ট, ওটা আমরা দেখবো বলে সকাল সকাল বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, 5:55 হয়ে গেছিলো, তো আমাদের ড্রাইভার বলেছিল যে তোমরা দেখতে পাবে না। তার জন্য আমরা পরে আর একটা গাড়ি ঠিক করেছিলাম, ওই গাড়িটা ক্যান্সেল করে পরে আর একটা গাড়ি ঠিক করেছিলাম 7 পয়েন্টের উদ্দেশ্যে। তো 7 পয়েন্টের মধ্যে আমাদের ফার্স্ট পয়েন্ট পড়েছিল রোপওয়ে। রোপওয়ে খোলে হচ্ছে 10টায়, সকাল 10টায়, কিন্তু আগে থেকে লাইন দিলে তাড়াতাড়ি তোমরা লাইনটা পাবে। যদি তোমরা 10টার সময় যাও তাহলে কিন্তু অনেক লাইন পড়ে যায়, কারণ এখানে প্রচুর 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 ভিড় হয়। আর তোমরা টাকা দিলেও টিকিট পাবে না, কারণ এখানে 500 জনের বেশি দেয় না, সেটা আমরা ওখানে গিয়ে জানতে পারলাম। আর আমাদের মেলে গাড়ি ঠিক করার সময় দুজনের সঙ্গে আলাপ হয়েছিল, তারা আমাদের সাথেই ছিল, পুরো 7 পয়েন্টটা আমাদের সাথে শেয়ার করে দেখেছিল, সেই কারণে ওই ভাইয়া ভাবি আমাদের সাথেই ছিল। তো সেই কারণে তাদের সাথেই আমরা পুরো 7 পয়েন্টটা ছিলাম, ঘুরেছিলাম সারাদিন ধরে। এইবার দেখো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রোপওয়ের গেটটা, এখন পর্যন্ত খোলেনি। তখন বাজে 8:15, আমরা 8:15 দিয়ে লাইন দিয়েছিলাম। দেখো তাও অনেকটা লাইন পড়ে গেছে, আমরা সবার লাস্টে ছিলাম। ওই যে ভাইয়া লাইনে দাঁড়িয়েছে তার সাথে মা কথা বলছে, আমার ছেলেও রয়েছে, সবার লাস্ট ছিলাম আমরা। তারপরে প্রচুর ভিড় হয়েছিল, মানে 500 জনের ওপরে ভিড় হয়েছিল। তো আমরা টিকিট পেয়ে গেছিলাম, বেসিক্যালি আমরা আগে লাইন দিয়েছিলাম। দেখো টিকিটের প্রাইসটা দেখিয়ে দিচ্ছি, চাইল্ডদের 130 আর অ্যাডাল্টদের হচ্ছে 260 করে। চাইল্ড বলতে আমার ছেলে লাগেনি, কারণ 3 বছরের ঊর্ধ্বে টিকিট লাগে, 5 বছর হয়ে গেলে তখন টিকিট লাগে, কিন্তু যেহেতু ওর 5 বছর হয়নি ওর জন্য ওর টিকিট লাগেনি। আমাদের দুজনের টিকিটই কাটতে হয়েছে, 260 করে লেগেছে। তোমরা যদি চাও বাচ্চার বয়স কাউন্টারে বলবে, সেই বুঝে তোমাদের টিকিট কাটতে হবে। আর আমি তোমাদের বলেই দিলাম যে 5 বছর ঊর্ধ্বে কিন্তু টিকিট ভাড়া লাগবে 130 টাকা করে, মানে হাফ ফি নেয় ওরা। আর অ্যাডাল্ট হলে তোমাদের 260 করে দিতে হবে। প্রথমে তো ওর ওপরে ওঠার সময় আমার ভীষণ ভয় লাগছিল, ভেবেছিলাম যে কি না হবে, হবে না হবে, পড়ে যাব, এরকম একটা ব্যাপার। যখন রোপওয়েগুলো ছাড়ছিল আমার চোখের সামনে থেকে, আমি ভাবছিলাম কতটা ভয় লাগছে যে কি হবে। তো যাই হোক, মা বললো সেমন কিছু ভয়ের নেই, চল চড়বি, কিচ্ছু হবে না। তো যাই হোক সাহস করে উঠেই পড়লাম, খুব খুব মজা পেয়েছি। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই রোপওয়েটার পরে আমাদের রোপওয়েটা ছিল ইয়েলো কালারের, তো সেটা বাইরেটা তো আমি ভেতরের উপরে ছিলাম, সেজন্যই আমি তোমাদের বাইরেটা দেখাতে পারলাম না। আগের রোপওয়েটা দেখাচ্ছি, এইভাবে যেতে হবে রোপওয়েতে করে। ওই ফুটে একটা চা বাগান আছে, ওইটা দেখায়, দেখিয়ে আবার রোপওয়েতে ফিরে আসতে হবে। আর আরেকটা কথা বলি, তোমরা যে টিকিট কাটবে টিকিটটা হাতে নিয়ে উঠবে, কারণ টিকিটটা হারালে কিন্তু তোমাদের ফিরে আসতে দেবে না, কারণ এটা রোপওয়ের রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই। তার জন্য তোমাদের কাউন্টার থেকেই বলে দেবে, চিন্তা নেই, তোমাদের কাউন্টার থেকেই বলে দেবে যে টিকিট হারালে কিন্তু
ফেরত আসতে পারবে না। তো আমরা টিকিটটা সাথেই নিয়েছিলাম, আমি আমার ব্যাগের মধ্যে ছিল টিকিটটা, তো আমাদের কোনো প্রবলেম হয়নি, আমি টিকিট হারাইনি। কমপ্লিট দেখে আবার ফিরে এসেছিলাম রোপওয়েতে। দেখো আমি রোপওয়েতে উঠেছি, এটা তোমাদের দেখাচ্ছি। রোপওয়ে থেকে যে চা বাগান বা প্রকৃতি এত সুন্দর হয় আমি মানে আগে তো জানতাম, কিন্তু এতটা কাছ থেকে দেখলাম এত সুন্দর দৃশ্য, আমার ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে, আমি নিচটা তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি যে চা বাগান বা আশেপাশের গাছগাছালি যেমন হেলিকপ্টার বা প্লেন থেকে যেরকম লাগে সেরকমই লাগছিল। ভীষণ 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 সুন্দর লাগছে, চারিদিকে কুয়াশায় ভরা, এদিকে পাহাড় এদিকে চা বাগান, মানে চারিদিকে যেন সবুজ সবুজ হয়েছিল, আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে। চলো আমি রোপওয়েতে যতক্ষণ আছি ততক্ষণ ব্লগটা কন্টিনিউ করো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ক্যামেরায় যতটা তোমাদের দেখতে পাচ্ছ আমি বলবো তোমরা সামনাসামনি তত বেশি তোমাদের ভালো লাগবে, তাই আমি পার্সোনালি সাজেস্ট করছি যে তোমরা দার্জিলিং গেলে রোপওয়ে অবশ্যই চড়ো, তাহলে বুঝতে পারবে প্রকৃতির সৌন্দর্যটা কি। এত সুন্দর, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আমার এইটাই বেস্ট মোমেন্ট ছিল, রোপওয়ের যে মোমেন্টটা, এটা আমার বেস্ট মোমেন্ট ছিল, মনে হচ্ছে পাখি হয়ে উঠছি। যাই হোক, দেখো তোমরা আমার ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, ঘোলাটে ঘোলাটে লাগছে, দেখছো তোমরা, দেখতে পাচ্ছ এখানে ধোয়া ধোয়া লাগছে, ওটা হচ্ছে পুরোটাই কুয়াশা। তাই চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, চা বাগানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা প্রায় পৌঁছে গেছি, এবার আমরা নামবো। ওখানে একটা ড্রেস ভাড়া পাওয়া যায়, নেপালিয়ানদের চা বাগানের ড্রেস, ওটা আমি পরেছিলাম। দেখো ওটা পরে আমি অনেক ভিডিও করেছি, রিলস বানিয়েছি, ফটোশ্যুট করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। এই ড্রেস এখানে সবসময় ভাড়া পাওয়া যায়, এটা তোমাদের কিনতে হবে না, গয়নাগাটি সমস্ত কিছু ওরা সাজিয়ে দেবে, তোমাদের কমপ্লিট সাজিয়ে দেবে। তারপরে যখন তোমাদের ফটোশ্যুট বা ভিডিও হয়ে যায় কমপ্লিটলি, তখন ওটা ফেরত দিয়ে দিতে হয়, 100 টাকা নেয়। ব্যাস, আমি ফটোশ্যুট করার পরে আবার নেক্সট পয়েন্ট RKMN মানে রামকৃষ্ণ ভবন দেখলাম, তারপরে দেখলাম টার্জেন রক হিল, এই দুটো পয়েন্টের মধ্যে পড়ে, কিন্তু এই দুটো পয়েন্টে তোমরা কিছু ভালো লাগবে না, তোমাদের দেখার মতো কিছু নেই। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের জু। তো জু এর মধ্যে আমরা অনেক কিছু দেখেছিলাম, এই যে জু এর ফ্রন্ট সাইডটা। এবার আমাদের উপরে উঠে কাউন্টার আছে, ওখানে টিকিট কাটতে হবে। এই জু এর টিকিট ভাড়া হচ্ছে 110 টাকা। তো যাই হোক, সব কিছুই তোমাদের যে সাইট সিনে তোমাদের নিয়ে যাবে ড্রাইভার, তোমাদের গাড়ি, এটা কিন্তু গাড়ি ভাড়ার সাথে অ্যাড হবে না, গাড়ি ভাড়া আলাদা, আর প্রত্যেকটা স্পটের আলাদা আলাদা টিকিট খরচা আছে। তো সাথে তোমরা লিকুইড মানি নিয়ে যাবে, কারণ আমরা প্রত্যেকটা স্পটে আমাদের কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়েছে, তো সেই কারণে তোমরা কিন্তু গাড়ি ভাড়ার সাথে তোমাদের লিকুইড মানি নিতে হবে। সমস্ত জায়গায় কিন্তু কাউন্টার আছে, প্রত্যেকটা স্পটে টিকিট কেটেই ঢুকতে হবে। জুয়ের টিকিট ভাড়া ছিল 110 টাকা, তো আর আদার্স যেগুলো কেটেছি আমরা সেগুলো আলাদা আলাদা চার্জেস ছিল, তো এক একটা চার্জেস আলাদা আলাদা। এই যে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে জুয়ের ফ্রন্ট সাইডটা, ওই পাশটা দিয়ে একটা সরু রাস্তা আছে, ওইখানটা পাহাড়ের গা দিয়ে নামতে হবে, ওটা হচ্ছে এক্সিট গেট, আর ফ্রন্ট সাইডটা হচ্ছে এই পাশ দিয়ে সোজা রাস্তা, চওড়া রাস্তা। তো জুয়ে আমরা অনেক কিছুই পশু পাখি দেখতে পেয়েছিলাম, বেশি খুশি হয়েছিল আমার ছেলে, কারণ ও পশু পাখি খুব ভালোবাসে। তো আমার সবগুলো তো দেখানো সম্ভব না, কয়েকটা পশু তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছিল ডিয়ার, তারপরে ছিল অনেক রকমের
মাংকি, টাইগার, অনেকগুলো টাইগারও এখানে আছে। যেমন প্রত্যেকটা জুতে আমি দেখেছি টাইগার বেশি রাখে না, তো এখানে অনেক রকমের টাইগার ছিল, যেমন স্নো টাইগার, এমনি ফরেস্ট টাইগার, লেপার্ড, অনেক রকমের টাইগার ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের পশুই আছে। তো সব রকমগুলো দেখানো পসিবল হয় না, তাই জন্য আমি পুরোটা করিনি ভিডিওটা। তো এই যে দেখছো ওপরের রাস্তাটা দিয়ে সব যাতায়াতের রাস্তা, আর নিচে রেখেছে পশু পাখিদের। তো জুটাও খুব সুন্দর ছিল। আমার বেসিক্যালি আমার ছেলের জন্য আসা, আমার ছেলে খুব পছন্দ করে, ওরও খুব ভালো লেগেছিল। তো চারিদিকে ফরেস্ট এলাকা, আর এখানে রাস্তাগুলো যা দেখলাম পুরোটাই পাহাড়ি রাস্তা, ভীষণ টান। তো তোমরা সম্ভবত সাইট সিন যখন দেখতে হবে নর্মাল ফ্ল্যাট হিল পরে আসবে, ফ্ল্যাট জুতো পরে আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আবার এখানে দেখো যে তার লাগানো আছে, এ মাথা দিয়ে ও মাথা, সবাই এ মাথা দিয়ে ও মাথা যাচ্ছে। এগুলো তো একটা আলাদা চার্জেস লাগে। ট্রি টপ একটা এক্সিবিশন টাইপের কিছু একটা করেছিল, এটাও টিকিট কেটে করতে হয়, তো আমরা এটা করিনি। আর ছেলেকেও তো করাইনি, কেননা ছেলে তো প্রচুর ছোট, এসব আমরা করিনি। আমরা শুধু জুটা দেখেছি, পাশে মিউজিয়াম আছে, মিউজিয়াম দেখেছি, ফটোশ্যুট করেছি, টাইগার দেখেছি। তোমরা দেখতে পাচ্ছ টাইগার ঘুরে বেড়াচ্ছে, টাইগার দেখেছি, আরও পশু পাখিগুলো দেখেছি, আর মিউজিয়াম শো আপ করে চলে এসেছি। আমার খুব ভালো লেগেছে। আর চারিপাশে এই যে ফরেস্ট এলাকা তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ ভীষণ ভালো লাগছিল। চারিদিকে গাছগাছালিগুলো এত সুন্দর। নেক্সট স্পট ছিল আমাদের হচ্ছে বুদ্ধদেবের টেম্পল। নেপালিদের শ্রেষ্ঠতম ভগবান হচ্ছে বুদ্ধদেব, যেটা আমি এখানে এসে জানতে পেরেছি। কারণ আমাদের অনেক রকমের দেবতা আছে, কিন্তু ওদের একটা দেবতাকে খুব মানে, সেটা হচ্ছে বুদ্ধ। ওরা বুদ্ধদেবকেই মানে। তো সেই বুদ্ধদেবের টেম্পলেই আমরা এসেছি, তোমাদেরকে দেখাবো ওরা কত সুন্দর করে মানে, কত সুন্দর করে পুজো করে। ওদের প্রে টাইমে মোবাইল অ্যালাউ নেই, তাও আমি অনেক কষ্ট করে তোমাদের দেখানোর জন্য তুলেছি। এবার আমি ফার্স্ট যে মন্দিরটা আছে, টেম্পলটা আছে, ওই টেম্পলটার মধ্যে ঢুকবো। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে কুয়াশাচ্ছন্ন, গাছগাছালিতে ফুলে বসা ভরা রয়েছে। তো প্রথম যে সামনে টেম্পলটা রয়েছে ওইটা আমি ঢুকবো। ওইখানে বুদ্ধদেবের পুজো হয়, তো ওরা প্রে করে। ওদের প্রে করার স্টাইলটা অন্যরকম। আমরা যেমন ঘন্টা বাজি, ওরা ঢোল টাইপের কি একটা বাজায়, তো ওটা আমি নাম সম্ভবত জানি না, বলতে পারছি না তোমাদের। তো আমিও একটু বাজিয়েছি ওদের সাথে। তো এবার আমি মন্দিরের মধ্যে ঢুকছি, তোমাদেরকে দেখাবো আমরা যেরকম ঘন্টা বাজিয়ে ঠাকুরকে সম্বর্ধনা জানাই বা প্রণাম জানাই, সেই রকম ওরা ঘন্টার পরিবর্তে কি বাজায় তোমাদের দেখাচ্ছি। আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, ওপরে প্রে করছে ওরা। এই যে এটা ফ্রন্ট সাইড। এবার আমাদের বাঁদিকে ঢুকতে হবে, বাঁদিকে কাঠের সিঁড়ি আছে, এই কাঠের সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠবো। উপরে উঠে তোমাদের দেখাচ্ছি যে ওরা প্রে কি করে করে। চলো ব্লগটা কন্টিনিউ করো। এবার আমরা যাব পাশের টেম্পলটা। পাশের টেম্পলটা অনেকটাই উঁচুতে, কিন্তু মন্দিরের ভেতরে ঢোকানো যাবে না। ওইটা হচ্ছে বাইরে থেকে বুদ্ধদেবের মূর্তি দিয়ে সাজানো রয়েছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। আর এই সময় আমাদের একটু বৃষ্টিও নেমে গেছিলো, ভীষণ শীত করছে, তাও আমি তোমাদের দেখানোর জন্য পুরোটা উঠেছি। এখানে প্রায় টেম্পলগুলোই দেখলাম আমরা যে টেম্পলে প্রচুর সিঁড়ি, আর উঠতে ভীষণ কষ্ট হয়েছে। তো এবার চলো টেম্পলটা উঠছি। এটা ভেতরে কোনো যাওয়ার জায়গা নেই, শুধু বাইরেতেই মূর্তি রাখা রয়েছে, সেটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। চলো এবার উপরে উঠি, দেখা যাক।
বসে গেছি। ডিনারে আমাদের আছে চিকেন, ডাল, ভেজ একটা তরকারি আর পাঁপড় ভাজা। এই প্লেটটা নিয়েছিল আমাদের 250 টাকা, চিকেন প্লেট 250 টাকা আর ভেজ প্লেট 150 টাকা। তো তোমরা সেই বুঝে কাউন্ট করে দেখতে পারো যে কত টাকা খরচা হলো খাওয়া দাওয়ায়। আমি প্রত্যেকটা দামই বলে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা আবার মেল দেখতে বেরিয়েছিলাম, কারণ আমাদের সেই দিনকেই টিকিট ছিল 5:50-এ। তো আমাদের বেশি টাইম ছিল না, তাই আমরা 6টার সময় উঠে, সেদিন আর খুব সকাল সকাল উঠিনি, কারণ সাইট সিন দেখা হয়ে গেছে, আর যাব না। আমাদের কয়েকটা সিন আমরা দেখিনি, সাইট সিন, যেমন 3 পয়েন্ট আমাদের দেখা হলো না, নেক্সট টাইম হবে, যেহেতু শর্ট টাইমের জন্য এসছি। তো পরের দিন আমাদের আর বেশিক্ষণ ঘোরা হয়নি। তো মেল যেইটুকু আমরা ঘুরেছিলাম বাকিটাও আমাদের দেখা হয়নি, তার জন্য আমরা বাকিটা দেখে সোজা হোটেলে ফিরে চেক আউট করে নিয়েছিলাম। তো আমি আগের দিন, যেটা ফার্স্ট দিন, যেটা ছেলের জন্মদিন ছিল, তোমাদের দেখালাম, হাফ মেল ঘুরেছিলাম। আর শেষের দিন, যেদিনকে আমাদের ফেরার দিন ছিল, সেদিনকে আমরা হাফ মেল ঘুরেছিলাম। তো ফাঁকা একটা জায়গা আছে মেলে, ওটা খুব সুন্দর, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। তো ওই জায়গাটা আমার দেখা হয়নি, তার জন্য মাকে বলেছিলাম চলো সকালবেলা একটু ঘুরে আসি মেল থেকে। তো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এই যে মেলের হচ্ছে মেন জায়গাটা হচ্ছে এটা। এই জায়গাটা না আসলে আমরা বুঝতে পারতাম না। দেখো এই যে কুকুর শুয়ে আছে, এখানে বিলিতি কুকুর খুব ঘুরে বেড়ায়। তো এই ফাঁকা জায়গায় আমাদের দেখা হয়নি, ফাঁকা জায়গাটা। তো সেই জন্য আমরা পরের দিন সকালে, যাওয়ার দিন সকালেই আমরা একটু ঘুরে নিয়েছিলাম। এই জায়গাটা না দেখলে হয়তো আমাদের মিস পড়ে যেত, খুব সুন্দর ছিল জায়গাটা। তো যাই হোক, সকালবেলা একটু টাইম ছিল, মেলটা ঘুরলাম আর আশেপাশে যা ছিল টুকটাক ওটা দেখেছিলাম। সকালবেলা প্রায় দোকানঘাট এখানে বন্ধই থাকে, রাত্রিবেলা থেকে অনেকক্ষণ খোলা থাকে, কিন্তু সকালবেলাটা দেখলাম বন্ধই থাকে, সমস্ত দোকানই বন্ধ রয়েছে। যাই হোক, এবার আমরা একটু যাব, পাশে একটা মন্দির আছে, মহাকাল মন্দির। তো এই মন্দিরটা একটু যাব, মন্দিরটা তোমাদের দেখাবো। দূরে একটা দেখতে পাচ্ছ তোমরা, ওই সাজানো দেওয়া রয়েছে একটা স্টেডিয়াম টাইপের, ওখানে অনেক অনুষ্ঠান হয়। আর এই পাশটা রয়েছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ওই যেখান দিয়ে তোমরা কুয়াশায় ঢাকা রয়েছে, দেখতেও পারবে না, তাও আমি তোমাদের একটু দূর দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই জায়গাটা, ওই সাদা যে বিল্ডিংটা রয়েছে তার পেছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এবার আমরা যাবো একটু মন্দিরে। এই মন্দিরেও আমাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, সেই পাহাড়ে অনেকটাই উপরে, এটা অনেকটাই হাঁটতে হয়েছে আমাদের। তো যাই হোক, খুব কষ্ট হয়েছে। ওই জন্য বলছি, তোমরা যখনই সাইট সিন দেখতে যাবে বা মেলে যাও, যেখানে যাও, ফ্ল্যাট জুতো পরে আসবে। আমার একটু কষ্ট হয়েছিল, কারণ আমি হিল পরেছিলাম। ঠিক আছে, চলো মন্দিরের উপরে গিয়ে কথা হচ্ছে। চলো ব্লগটা কন্টিনিউ করো।
এটা যেটা তোমরা দেখছো, এই যে আমার ছেলে ঘোরাচ্ছে, এটা হচ্ছে নেপালিয়ানদের একটা প্রার্থনার জিনিস। এটা ঘুরিয়ে তোমরা তোমাদের মনস্কামনা যা আছে মনে তোমরা চাইতে পারো। তো আমিও একটু ঘুরিয়েছিলাম, ছেলেকে দিয়ে ঘোরালাম। আশেপাশে শিবের মূর্তি রয়েছে, তোমরা দেখতেই পারলে। লাস্ট একটা রামের মূর্তি রয়েছে, আর পাশে রয়েছে বজরংবলী। খুব সুন্দর লাগলো মন্দিরটা আমাদের। আর পাশে একটা ফরেস্ট রয়েছে, ওই ফরেস্টটা আমরা একটু ঘুরেছিলাম। তারপর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে চেক আউট করে এই যে আমরা রোডে দাঁড়িয়ে আছি। লাগেজ একটা কোনায় রাখা আছে, ছেলে দাঁড়িয়ে আছে লাগেজের পাশে, মা ওই পাশে গাড়ি আনতে এসেছে। মা এবার গাড়ি ঠিক করলেই আমরা গাড়িতে বসে সোজা কলকাতার দিকে রওনা দেব। কিছুক্ষণ ওয়েট করার পরে মা গাড়ি নিয়ে এলো, আর আমরা গাড়িতে ফ্রন্ট সিটে বসেছিলাম। এবার আমরা চললাম শিলিগুড়ি হয়ে এনজিপি, কারণ আমরা যাওয়ার সময় বলেছিলাম তোমাদের যে তোমরা শিলিগুড়ি হয়ে যেতে পারো, জার্নিটা কম হবে। তো আমরা যেহেতু টায়ার্ড ছিলাম, ওই কারণে আমরা যাওয়ার সময় শিলিগুড়ি হয়ে গেছিলাম। আমরা এইবার বসেছিলাম ফ্রন্ট সাইডে, মানে একদম সামনে সিট নিয়েছিলাম। আমাদের পার হেড পড়েছিল 300 টাকা করে। এটা যেহেতু শিলিগুড়ি, এনজিপি যাচ্ছি না, তার জন্য একটু কম পড়েছিল। তো আমরা এইটা শিলিগুড়ি হয়ে যাব, তারপর ওখান থেকে আমরা গাড়ি ধরে টোটো অটো যাই পাই 30 টাকা পার হেড পড়বে। ওখান থেকে আমরা টোটো অটো ধরে এনজিপি যাব, তারপর ওখান থেকে ট্রেন ধরে সোজা শিয়ালদা স্টেশন। তাহলে চলো শিয়ালদা স্টেশনে গিয়ে কথা হবে। দেখো আমরা এনজিপি স্টেশনে চলে এসেছি, এবার আমাদের ফেরার পালা। আমরা স্টেশনে পৌঁছে গেছি, তখন বাজে 4:30। আমাদের ট্রেন ঢুকে গেছে। আমাদের ফেরার ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আমাদের ট্রেন ঢুকে গেছে। এইটা আমাদের ট্রেন, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। এটাও ছিল কোচ নাম্বার S1, আর সিট নাম্বার ছিল 28 আর 27। তো সিট খুঁজে আমরা ভোর 5:09 শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। এবার লোকাল ট্রেন ধরে সোজা বাড়ি। যাই হোক, পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার সাথে থেকো, পাশে থেকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই। খুব ভালো থেকো সবাই, আর আমাকে এইভাবে সাপোর্ট করো। টাটা।